আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে 16 আগস্ট 2025। এমনিতে উইকেন্ড, বাট আজকে আবার সরকারি ছুটি ও জন্মাষ্টমীর ছুটি। সো আমার যেহেতু উইকেন্ডে ক্লাস থাকে ফ্রাইডেতে এবং স্যাটারডেতে, সো উইকেন্ডে আমার পক্ষে যাওয়াটা একটু ডিফিকাল্ট যদি ক্লাস রানিং থাকে। বাট আজকে যেহেতু সরকারি ছুটি, ইউনিভার্সিটিও বন্ধ, অ্যাজ এ রেজাল্ট আমরা একটা ট্যুরে যাচ্ছি। গাজীপুরে একটা রিসোর্টে থাকবো এক রাত। সো এখন ঘড়িতে বাজে 9টা 10। আমরা 9টার দিকে বেরিয়েছি বাসা থেকে, এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি। আমরা যে রিসোর্টটায় যাচ্ছি ওটার নাম হচ্ছে শালদহ ইকো রিসোর্ট। সো ইনশাল্লাহ জার্নিটা আপনাদেরকে দেখাবো, পৌঁছায় রিসোর্টের একটা রিভিউ দেখাবো, সাথে থাকেন। এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তে আমরা চলে আসছি, নামবো। এই পাশে দেখা যাচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল। যতটুকু জানি মোটামুটি সবকিছু আসলে রেডি। টেস্ট ফ্লাইটও নেমেছে বিমানের একটা, হ্যাঁ, রিসেন্টলি একটা টেস্ট ফ্লাইট হয়েছে। রোড টু ঢাকা। সো আমরা এক্সপেক্ট করতেছি হোপফুলি বাই দিস ইয়ার হয়তো এটা আপ অ্যান্ড রানিং হয়ে যাবে। এরপরে যদি কোথাও যাওয়া হয় দেশের বাইরে, ইনশাল্লাহ এই টার্মিনালের একটা রিভিউ করব। সো যে রিসোর্টে আমরা যাচ্ছি, আগের ক্লিপটায় বলছি, শালদহ ইকো রিসোর্ট। এটা 41 কিলোমিটার আমার বাসা থেকে। সকালবেলা উঠে দেখছি যে দেখাচ্ছিল আপনার 1.5 ঘন্টার মতো সময় লাগবে, বাট এখন আসলে কতক্ষণ লাগে চেক করা হয় নাই, বাট সময় লাগবে বুঝেই যাচ্ছে। এই যে দেখেন ট্রাফিক, এক্সপ্রেসওয়ে থেকে নামছি এবং ট্রাফিকের অবস্থা দেখেন। সো অলরেডি একটা হরিবল সিচুয়েশন। আই ডোন্ট নো আমরা আসলে কখন যে পৌঁছাবো। 12টার সময় চেক ইন, আবার ব্রেকফাস্টও করি নাই, মাঝখানে এক জায়গায় ব্রেকফাস্ট করতে নামবো, হোটেল এক্স প্রবলি। বাট ট্রাফিক যদি এরকম থাকে তাহলে আসলে কষ্ট হয়ে যাবে। আজকে সরকারি ছুটি, আবার উইকেন্ডও, তারপরেও যদি এরকম রাশ থাকে রাস্তাঘাটে তাহলে আর কি বলবো। জিনিসটা খুবই ডিমোরালাইজিং, বাট কিছু করার নেই, এটা রিয়ালিটি, এটা মেনে নিয়ে চলতে হবে। বাট একসময় ঢাকা শহর ইনশাল্লাহ যদি এক্সপ্রেসওয়ে দিয়ে কানেক্টেড হয়ে যায় ওয়ান এন্ড টু অ্যানাদার, তাহলে ডেফিনেটলি এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো থেকে আমরা রক্ষা পাবো। যাই হোক, আমার ড্রাইভ করতে অনেক ভালো লাগে, বাট সবচেয়ে অপ্রিয় রাস্তার কথা যদি আমি বলি, সেটা হচ্ছে এই উত্তরা টু গাজীপুর চৌরাস্তা। এই রাস্তায় গাড়ি চালাতে খুবই বিরক্ত লাগে। এই রাস্তায় প্রথম কথা হচ্ছে এখানে 3-4টা লেন বানানো আছে। বিআরটি একটা প্রজেক্ট হওয়ার কথা ছিল, যেটার জন্য অনেকগুলো লেন বানাইছে, বাট আলটিমেটলি ওগুলো কোনো ইউসেজ নাই, লেনগুলো চালু হয় নাই। সো আলটিমেটলি যেটা হয় যে আপনি যদি একটা ভুল লেনে ঢুকে যান, আপনাকে আটকে বসে থাকতে হবে। সো এবং ফাস্ট মুভিং লেনটাতে বাসগুলো থামায়, লোক উঠায় নামায়, পিছনে সেটা নাই বললাম, সেটা বাংলাদেশের সব রাস্তায় হয়, দুঃখজনক। আজকে হয়তো ওইটার মধ্যে টেসলাও দেখবো। সো ফাস্ট মুভিং লেনে আই হোপ টেসলাকেও দেখা যাবে, কারণ টেসলা দেখা যায় না এখন হার্ডলি এমন কোনো রাস্তা আছে। এখন কি করব, দুঃখজনক, বাট এটাই রিয়েলিটি, এটা মেনে নিয়েই চলতে হবে। বাট একটা জিনিস সত্যি কথা বলি, ঢাকা সিটিতে যে মানুষ গাড়ি চালাইতে পারে, সে পৃথিবীর যে কোনো জায়গায় গাড়ি চালাইতে পারবে। অ্যান্ড অবশ্যই 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 ঢাকা সিটিতে যারা গাড়ি চালায়, এরা স্কিল সেট ওয়াইজ আমি যদি বলি, অ্যান্ড টেম্পারমেন্ট ওয়াইজ, এরা অন্যান্য যে কোনো দেশের থেকে আসলে আগে থাকবে। দেশের গাড়ির ড্রাইভারের থেকে আগাম আছে, অবশ্যই। অনেক পেশেন্ট, অনেক স্কিলফুল। যাই হোক, দেখি কতক্ষণ লাগে। বাট আসলে আপনার একদিনের জন্য যদি আসলে কোথাও যাইতেও হয়, সবচেয়ে বেশি অপশন আসলে গাজীপুর চৌরাস্তার ওই পারেই আছে। আপনি যদি আদার বেল্টের কথা চিন্তা করেন, মুন্সিগঞ্জ মাওয়া প্রান্তে, ওখানেও অত বেশি অপশন এখনো তৈরি হয়নি, হয়েছে 2-3টা। টাঙ্গাইলে একটা দুইটা আছে। টাঙ্গাইল গেলেও তো উত্তরের উপর দিয়ে যেতে হবে, নাহলে গাবতলী দিয়ে যেতে হবে। গাবতলী দিয়ে অল্টারনেটিভ একটা রুট আছে। বা টাঙ্গাইলেও হয়েছে ওই যে 1-2টা, সিগাল হয়েছে একটা, ওয়াটার গার্ডেন রিসোর্ট হয়েছে একটা, বাট টুয়ার্ডস গাজীপুর সবচেয়ে বেশি। সো উত্তরা ময়মনসিংহ রুটটা অনেক বেশি বিজি থাকে। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট অনেকগুলো ডিস্ট্রিক্ট কানেক্টেড এই হাইওয়ের সাথে, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা। সো এতগুলো ডিস্ট্রিক্ট কানেক্টেড থাকার কারণে এই রাস্তায় প্রচুর গাড়ির চাপ থাকে। পার্টিকুলারলি যদি বলি আপনার গাজীপুর চৌরাস্তা পর্যন্ত, চৌরাস্তা পার হওয়ার পরে একটু ব্রিথ করা যায়,
মোটামুটি রাস্তা একটু ফ্রি, একটু কমফোর্টেবলি যাওয়া যায়। ঠিক আছে, সাথে থাকেন, ইনশাল্লাহ কোনো আপডেট হলে দেখাবো। বাট আমাদের ইনশাল্লাহ নেক্সট স্টপ ওভার হচ্ছে হোটেল এক্সে ব্রেকফাস্টের জন্য। আল্লাহ হাফিজ। দেখেন ফ্লাইওভারের উপরে এই জ্যামটা, এই জ্যামের কারণটা আপনাদেরকে দেখাবো। আমরা বিআরটি লেনে আছি, এটা হচ্ছে সাইড লেন, বাট ফ্লাইওভারের উপরে দেখেন আধা কিলোমিটার জ্যাম তৈরি হয়েছে। এই বাসগুলা একটা একটার সাথে চাপাচাপি করে। চিন্তা করেন, আর এখানে সামনে পুরো রাস্তা ফাঁকা। এই বাসগুলোকে ধরে আর কিছু না 10,000 টাকা করে ফাইন করা উচিত, বাট কে করবে? একটা পুরো রাস্তা ব্লক করে রেখে দিছে, যার মানুষগুলা ওই লাইনে উঠছে, প্রত্যেকে সাফার করতেছে। স্যাড। এদিকে একটা জটলা দেখেন, এই যে শুরু হয়েছে, দেখেন বাঁদিকের লাইনে জটলা। ও এটা আপনাদেরকে দেখাবো এই জটলার কারণ কি। দেখেন এই প্রাইভেট গাড়িগুলো উঠছে, বাসগুলো উঠছে। এখানেও তাই, এই জায়গায় লোক নামায়। দেখেন এই যে বাস সাইড করে লোক নামাচ্ছে, লোক উঠাচ্ছে। এই যেটা একটা বাস স্টপ বানায় ফেলছে। তো ভোগান্তি আমাদের দেশে এখনো এত বেশিও গাড়ি হয়ে যায় নাই যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকতে হবে। আমরা যদি খালি ডিসিপ্লিনটা ঠিক করতে পারি, একটু যদি স্ট্রিক্ট হইতে পারি, এবং আমরা যদি রাইট কজে পেনালাইজ করতে পারি, এবং ড্রাইভারদের মধ্যে ওই ভয়টা যদি ঢুকাই দিতে পারি যে আমি আমার কারণে অন্যদের লেট করাইতেছি, আমরা যদি এই জিনিসটা অ্যাটলিস্ট করতে পারি, আমাদের ঢাকা শহরে রাস্তাঘাটে শৃঙ্খলা ফিরবে। শৃঙ্খলা ফিরলে জ্যাম কমে যাবে। আমি মনে করি এখনো এমন কিছু হয়ে যায় নাই যে বাংলাদেশ থেকে মানুষকে বাইরে চলে যেতে হবে, ঢাকায় থাকা যাবে না। যত যাই মানুষ থাকুক, যত নতুন নতুন গাড়ি নামুক, ডিসিপ্লিন ঠিক করতে হবে, সব ঠিক হয়ে যাবে। দেখি আমাদের কতক্ষণ দেখায়। যেতে থাকি, দোয়া করবেন। আমাদের ঘড়িতে বাজে হচ্ছে 9টা 39, মানে অ্যারাউন্ড 40 মিনিটস হচ্ছে আমরা বেরোইছি। বিআরটি লেনের মধ্যে আমরা এখন জ্যামে আটকে আছি, এবং সেটাও বেশ লম্বা। এই যে দেখেন ম্যাপের অবস্থা। এখানে একটা ইউটার্নের মতো আছে, এটাতে পুরো আরো গেঞ্জাম হয়ে আছে। বিশাল লম্বা জ্যাম, দেখি কি হয়। টুকটুক করে আগাচ্ছে গাড়ি, বাট হ্যাঁ এই 40 মিনিট আমরা মোটামুটি স্মুথলি আসছি বিআরটি লাইনে। বিআরটি লাইনে বাস কম ছিল, যারা ওরকম প্যাসেঞ্জার তুলে রাস্তা বন্ধ করে রাখে। পাশের লেনটা মানে বাদিকের লেনে জ্যাম দেখছি ভালো, বাট এখন তো বিআরটি লেনে এসে আটকে গেছি। আর এখানে দেখতেছি বিআরটি লেন থেকে নেমে যেতে হবে, যে সব গাড়ি লেফটে যাচ্ছে। বিআরটি লেন বোধহয় আর সামনে কানেক্টেড না, অথবা কাজ হচ্ছে, কিছু একটা হবে। সো আমরা আবার লেফট লাইনে চলে যাচ্ছি। লেফট লাইনে যাওয়া মানে ভোগান্তি। দেখি, আল্লাহ ভরসা, সাথে থাকেন। এখন ঘড়িতে বাজে 10টা 30। আমরা এখন গাজীপুর চৌরাস্তা আসলাম, কেবল এই ওভারপাসটা দিয়ে পার হচ্ছি গাজীপুর চৌরাস্তা। আমাদের হোটেল এক্স এস্টিমেটেড অ্যারাইভেল টাইম দেখাচ্ছিল 10টা 27, যখন আমরা 10টা 52 উত্তরার দিকে আমরা ছিলাম যখন। এখন সেটা 10টা 52 হয়ে গেছে। এটার পিছনে কারণ হচ্ছে বিআরটি লেনে আমরা ছিলাম, হঠাৎ করে পুলিশ মাঝখানে দাঁড়ায় বিআরটি লেনটা বন্ধ করে দিল, যেটা আপনার আগের ভিডিওতে দেখছেন। আমাদেরকে লেফট লেন নামাই দিল। এই যে লেফট লেনে নামাই দিয়ে যে জ্যামে পড়লাম, বোট বাজার থেকে নিয়ে একদম আপনার এই গাজীপুর চৌরাস্তা পর্যন্ত। তবে এক ট্রাক একটা অ্যাক্সিডেন্ট করেছে। একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করছে, মানে ওই যে বিআরটি লেনে থেকে আমাদেরকে নামাই দিল, accident করেছে এবং মানে যে প্রচন্ড divider এর উপরে উঠাই দিয়েছে। প্রচন্ড ট্রাফিকের মধ্যে পড়ছিলাম আমরা। বামের লেনের অবস্থা তো আপনাদেরকে দেখাইছি যখন আমরা বিআরটিএতে ছিলাম, যে ওটার কোনো সিস্টেমই নাই, আল্লাহর নামে চলতেছে। যাই হোক, গাজীপুর চৌরাস্তা আমরা পার হচ্ছি এখন, এবং দেখেন এই চৌরাস্তাটা ভর্তি জ্যাম। এই দেখেন গাড়িগুলো কিভাবে স্টাক হয়ে আছে, এবং এই জ্যামের কারণটা আসলে আমি জানি। কারণ ব্রিজ থেকে নেমেই হচ্ছে বাসগুলা সাইড করে দাঁড়ায়, প্যাসেঞ্জার তুলে নামায়, এবং ব্রিজের অর্ধেকটুকু আসলে বন্ধ করে রাখে।
এক্স্যাক্টলি এটাই সিচুয়েশন, নামলে দেখা যাবে। বাট তারপরেও মানে আমি বলবো যে পুলিশকে যথেষ্ট অ্যাক্টিভ দেখছি, প্রচুর পুলিশের প্রেজেন্স আছে। পার্টিকুলারলি গাজীপুর ডিস্ট্রিক্টে। টঙ্গী পাহাড়ার পর থেকে আমি প্রচুর পুলিশের প্রেজেন্স দেখছি। ট্রাফিক পুলিশ ছিল, সার্জেন্টরা ছিল, এবং গুড কোয়ান্টিটিতে তারাও চেষ্টা করতেছে ট্রাফিক ম্যানেজ করতে। আমাদের জন্য সমস্যা হয়ে গেছে বিআরটি লেন থেকে আমাদেরকে যখন নামাই দিচ্ছে, ওইটা আমাদের জন্য আসলে একটা চ্যালেঞ্জ হয়ে গেছিল। তো এই হচ্ছে অবস্থা। দেখেন গাজীপুর চৌরাস্তা থেকে আমরা নামতেছি, ব্রিজের উপরেই কি পরিমাণ জ্যাম দেখেন, এবং কারণ একটাই, বাসগুলা পার্ক করে প্যাসেঞ্জার তুলতেছে নামাইতেছে। দুঃখজনক, কারণ এটার পরে জ্যাম থাকার কোনো কথাই নাই। এখান থেকে ময়মনসিংহ পর্যন্ত একেবারে স্ট্রেইট রাস্তা এবং অনেক ওয়াইড রাস্তা, কোনো কারণ নেই জ্যাম হওয়ার। শুধুমাত্র হচ্ছে আমরা ডিসিপ্লিন ঠিক করতে পারি না, এই জন্য সাধারণ মানুষের ভোগান্তি। এই যে ব্রিজ থেকে নামলাম, যেটা বলছিলাম, ওই যে বাসগুলো দাঁড়ায়, এখানে জ্যাম লাগার কোনো কারণ নেই, অ্যাবসলিউটলি কোনো কারণ নেই। সামনের রাস্তা পুরাই ফাঁকা টুয়ার্ডস ময়মনসিংহ, এবং অনেক ওয়াইড রাস্তা, কিন্তু ওই যে বাসগুলো দাঁড়ায় থাকে। আপনারা দেখেন পুলিশ কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ, বাট ম্যানেজ করতে পারতেছে না। কেন জ্যাম ছিল, কোনো কারণ নাই, এটাই আইরনি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট অফ দ্য জার্নি পার হয়ে গেছি, গাজীপুর চৌরাস্তা। টঙ্গী টু গাজীপুর চৌরাস্তার এক্সপিরিয়েন্স আমার সারা জীবনেও কখনো ভালো ছিল না, কারণ আমি পারতপক্ষে এদিকে আসার চেষ্টাও করি না। বাট কিছু করার নাই, একটা ট্রিপ প্ল্যান হয়েছে, অ্যান্ড অপশনস যেটা বলতেছিলাম যে গাজীপুরের দিকে আসলে বেশি, কিছু করার নেই। সো এখন ইনশাল্লাহ একটা ফ্রি রাস্তা পাবো, এটা কমফোর্টেবলি যাওয়ার চেষ্টা করব। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। যাই হোক, আমি কিন্তু এটাকেই কমফোর্টেবল বলতেছি। হ্যাঁ, এই যে দেখেন গাড়ি পিছনে গাড়ি যাচ্ছে লেগে লেগে, এটাই আমার কাছে কমফোর্ট। মানে এটাই বা কম কিসের, এতটুকু থাকলেও ঠিক আছে, বাট জ্যামে বসে থাকতে চাই না। হোটেল এক্স পৌঁছাতে আমাদের আর মিনিট 10 মতো লাগবে। তো একটু বলি, মানুষজন আসলে অনেকেই গাড়ি চালায় হাইওয়েতে, বাট আমার কাছে যেটা মনে হয় যে অনেকে হয়তো জানে না হাইওয়ে রুলস কি, লেন মেনটেন করা কেন ইম্পর্টেন্ট, একটা গাড়ির সাথে একটা গাড়ি গ্যাপ মেনটেন করা কেন ইম্পর্টেন্ট। আমাদের দেশে যেই অ্যাক্সিডেন্টগুলো হাইওয়েতে মোস্টলি হয়, তার অনেক কিছুই হয় হচ্ছে আমার তাড়াহুড়ার জন্য। মানুষজন লেটে বের হয়, আর্লি পৌঁছাতে চায়, অনেকে ইনটক্সিকেটেড অবস্থায় গাড়ি চালায়, খুবই দুঃখজনক এন্ড খুবই রিস্কি। আমরা একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, যেটার জন্য বেসিকলি আমাদের আসলে সেই গাজীপুর পোর্ট বাজার থেকে নিয়ে চৌরাস্তা পর্যন্ত আমরা জ্যামে পড়ছি। একটা লরি সে একদম আইল্যান্ডের উপর দিয়ে উঠে গেছে, যার কারণে পুরা ধরেন 10-12 কিলোমিটার রাস্তায় জ্যামের মধ্যে ছিল। এই অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না, সেই ভদ্রলোক যদি হুঁশে থাকতো, সে যদি সজ্ঞানে গাড়ি চালায়, কখন আইল্যান্ডের উপর দিয়ে গাড়ি উঠে যাওয়ার কথা না, সে ঘুমায় ঘুমায় গাড়ি চালাচ্ছিল। তাহলে ঘুমায় ঘুমায় গাড়ি চালা আইল্যান্ডের উপর দিয়ে উঠাই দিচ্ছে, সে তোর গাড়ির উপর দিয়ে একটা সিএনজির উপর দিয়ে উঠাই দিতে পারে, একটা রিক্সার উপর দিয়ে উঠাই দিতে পারে। আমরা কি চিন্তা করি, এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলো তো আমাদের দেশে বেশি হয়, কেন আমাকে ঘুমায় ঘুমায় গাড়ি চালাইতে হবে? আমার ঘুম পুরা হয় না, আমি লাগলে সেই দিন ট্রাক নিয়ে বেরোবো না। অথবা ট্রাকের মালিক যারা আছে তাদেরকে এটা চিন্তা করতে হবে যে আমার ড্রাইভার কয়দিন ধরে সে আসলে ডিউটি করতেছে, তারপরেও আমি তাকে আবার পুশ করে মাল দিয়ে পাঠিয়ে দিলাম যে ওখানে গিয়ে ডেলিভারি করে আসো। মানে ও কি আসলে যাওয়ার উপযোগী কিনা, ওর এই মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথের চিন্তা আমরা আসলে করি না। আবার অনেকেই, আমি যেটা দেখি হাইওয়েতে একদম খুবই কম ডিস্টেন্সে গাড়ি চালায়, হাইওয়েতে যে কোনো সময় একটা ইমার্জেন্সি ব্রেক করতে হইতে পারে। আপনার অতখানি গ্যাপ নিয়ে গাড়িটা চালাইতে হবে যাতে সামনের গাড়িটা আপনার যদি ব্রেক করে, আপনি যদি ব্রেক করে দাঁড়াইতে পারেন। আমার নিজের সাথে এরকম একটা ইনসিডেন্ট আছে অলরেডি। এই বছরটি রোজারিতে টাঙ্গাইল থেকে ফেরার পথে, চন্দ্রা থেকে যে রাস্তাটা গাজীপুর কানেক্ট করে, আমরা ইপিজেড দিয়ে আসি নাই, টাঙ্গাইল থেকে ফিরতেছিলাম, চন্দ্রা থেকে গাজীপুরের রাস্তায় ঢুকছি আমরা সোজা। সেই রাস্তায় একটা গাড়ি আমার পিছনে, একটা হন্ডা ভেজেল গাড়ি, আমি অনেকক্ষণ ধরে রেয়ার ভিউ মিররে দেখতেছি
যে ওই গাড়িটা পাগল হয়ে গেছে আমাকে ওভারটেক করার জন্য, কিন্তু আমি ওকে সাথে জায়গা কিভাবে দিব? ঈদের ছুটি খুলবে পরের দিন, আগের দিন সব গাড়ি ঢাকায় ঢুকতেছে, প্রচন্ড রাশ, এর মধ্যে এই গাড়িটা পাগলের মতো চালাচ্ছে। এবং আমি কন্টিনিউসলি রেয়ার ভিউ মিররে দেখতেছি যে ও আমার থেকে মানে কয়েক আঙ্গুল ডিস্টেন্স রেখে সে গাড়ি চালাইতেছে। এন এক্স্যাক্টলি ওই জিনিসটাই হলো, আমি আমার সামনে গাড়ি থেকে ডিস্টেন্স নিয়ে চালাচ্ছি, আমার সামনে একটা সিডান গাড়ি ছিল, সেই গাড়িটা হঠাৎ করে ব্রেক করলো এবং আমি হঠাৎ করে ব্রেক করলাম, এবং আমি ওই গাড়িটাকে মারলাম না, কিন্তু আমার পিছনে যে গাড়িটা ছিল হন্ডা ভেজেল, হি কুড নট ব্রেক এবং এসে আমার পিছনে এসে মেরে দিল, বেশ জোরে মারছে, এবং তার পিছনে আরেকটা গাড়ি এসে মেরে দিল। আমি ব্রেক করতে পারলাম, ওই গাড়িগুলো ব্রেক করতে পারলো না কেন? বিকজ প্রতিযোগিতা করতেছিল, তাড়াহুড়া করতেছিল, ওভারটেক করতে হবে, পাগল হয়ে গেছিল। এগুলো তো আসলে এমন কোনো পুরনো গাড়ি ছিল না যেটা ব্রেক করতে পারে না, ব্রেক বসে গেছে, জ্যাম হয়ে গেছে। এবিএস অটোমেটিক ব্রেকিং সিস্টেম ছিল পিছনে দুইটা গাড়িতে, যেটা একটা একটাকে মারছে, বাট তারপরে ব্রেক করতে পারলো না, কারণ আমার মিনিমাম ডিস্টেন্সটুকু তো মেনটেন করতে হবে যাতে আমি ব্রেক করতে পারি হাইওয়েতে। আরেকটা জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হাইওয়েতে, তুমি দেখাও একটু সামনে, দেখেন আমার এতখানি ডিস্টেন্স মেনটেন করা উচিত যে আমার সামনে যে গাড়িটা আছে ওর সামনে আসলে কি সিচুয়েশন, ওর সামনে ডানের লেনে গাড়ি আছে না বামের লেনে গাড়ি আছে, কোনো পেট্রোল পাম্প থেকে গাড়ি বের হচ্ছে নাকি ঢুকতেছে, যেমন ওই যে দেখেন একটা গাড়ি পেট্রোল পাম্প থেকে সে এখন হাইওয়েতে ঢুকলো। এই জিনিস আমাকে আগে থেকে নোটিস করতে হবে। এখন যদি আমি বাসের পিছন পিছন লেগে লেগে যেতাম তাহলে হয়তো পারতো এই গাড়িটার সাথে আমার মানে ক্র্যাশিং হয়ে যেতে পারতো, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। আমি বলতেছি না যে সব কিছু মেনটেন করলে আপনার অ্যাক্সিডেন্ট হবে না, কিন্তু আপনি সব কিছু মেনটেন করার পরেও যদি আপনার অ্যাক্সিডেন্ট হয় অন্তত এটা বলতে পারবেন না যে আমার কোনো দোষ ছিল। যেমন টাঙ্গাইল থেকে ফেরার পথে আই ওয়াজ মেনটেনিং মাই রাইট ডিস্টেন্স, বাট পিছনে গাড়িটার কারণে আমার আমার ক্ষতি হয়েছে। সামনে দেখেন ওই বাসটা কিভাবে যাইতেছে, এভাবে কি গাড়ি চালানোর কথা? খালি রাস্তা, তারপরেও তাকে, ইটস আ 4 লেন রোড, তারপরেও তাকে দেখেন আপনার লেনের বাইরে গিয়ে ওভারটেক করতেছে সে। ভাই আমাদের দেশে এই জিনিসগুলো যদি ঠিক না হয়, যতই আমরা রাস্তা বানাই, ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করি, আমরা কখনোই মানে ওই লক্ষ্যটা অর্জন করতে পারবো না, অথবা ওই লাইফটা আমরা পাবো না যেটা আমরা সবাই চাই। এই দেখেন একটা হাইওয়ে দিয়ে একটা উল্টা টমটম গেল, আজকে আমি যদি লেফট লেনে থাকতাম, আমার সামনে যদি লাগালাগি একটা গাড়ি থাকতো, কোনো কারণে আমি যদি বামে নিতাম, ওই গাড়িটার সাথে আমার ক্র্যাশ হইতো না? সেই রিস্ক ফ্যাক্টরটা আছে, এগুলো জেনে শুনে ওরা উল্টো রং সাইড দিয়ে আসে। সিমস লাইক আসলে আমার তো কোনো দোষই নেই, যে গাড়িটা রাইট লেনে আছে ওরই দোষ। আর একটা রিসেন্ট ট্রেন্ড আমি আসলে দেখতেছি, এটা খুবই দুঃখজনক, যে আপনি গাড়ি চালাচ্ছেন, আপনাকে এসে আরেকজন লাগাই দিল, ধরেন একটা টেসলা লাগাই দিল, মোটর রিক্সা অথবা একটা সাইকেল লাগাই দিল, যে লোকগুলা রাস্তাঘাটে জড়ো হবে আসবে, তারা সব যে লাগাই দিল তার পক্ষে কথা বলবে, আপনাকে বলে মাফ করে দেওয়ার জন্য। এটা কি আসলে লজিক্যাল হইলো, এথিক্যাল হইলো? এটা আপনারা চিন্তা করেন। যাই হোক, এখন আমি যে ডিস্টেন্সটা মেনটেন করে চালাচ্ছি সাদা গাড়িটার সাথে, এটা একটা আইডিয়াল ডিস্টেন্স হওয়া উচিত, পারলে এর থেকেও বেশি। কিন্তু অলরেডি দেখেন আমার পিছনে ওই যে বাম্পার টু বাম্পার আর একটা গাড়ি ওভারটেক করার জন্য পাগল হয়ে গেছে, অথচ এই যে নাও হি ক্যান গো, ওর তো আমার বাম্পার টু বাম্পার আসার কোনো দরকার ছিল না, হি ক্যান গো নাও, বাট পাগল হয়ে গেছে। যাই হোক, ওই হোটেল এক্স দেখা যাচ্ছে, আমরা কথা বলতে বলতে চলে আসছি, ভিডিওটা কন্টিনিউ করো, আমরা ইনশাল্লাহ দেখাবো হোটেল এক্সটা। ওই যে দূর থেকে একটা এক্স দেখা যাচ্ছে বড়, ওইটাই হচ্ছে হোটেল এক্স। এটা টপ ফ্লোরে একটা প্রপার রেস্টুরেন্ট আছে, ফাইন ডাইনিং, আর নিচে একটা ক্যাফে আছে। ইউজুয়ালি উপরে রেস্টুরেন্টে গিয়ে তো আমাদের ব্রেকফাস্ট করার প্ল্যান ছিল, বাট ইটস অলমোস্ট 11 নাও। আমরা নিচে ক্যাফেতেই যাবো, হালকা পাতলা স্ন্যাক্স খেয়ে নিবো, কফি খাবো, খুব হেভি কিছু খাবো না, কারণ লাঞ্চ করতে হবে আমাদের রিসর্টে গিয়ে। বাট যেহেতু না খাওয়া, এই কারণে নামতেই হবে আসলে। সেই যে আমরা হোটেল এক্সে চলে আসছি, উই উইল নাও গেট ডাউন। Destination is on the left. গাড়ি পার্ক করলাম আমরা, এখন ক্যাফেটার ভিতরে যাচ্ছি।
আমার মোটামুটি কাছে চলে আসছি রিসোর্টের। ও যে দূরে একটা ব্রিজ দেখা যায়, ওই ব্রিজ দিয়ে যেতে হবে। ও যে দূরে দেখা যায়। দেখেন কি সুন্দর রাস্তা, দুই দিকে পানি। দেখেন ওয়েদারটা আসলে কিছু বুঝতেছি না, মাঝে মাঝে অন্ধকার হচ্ছে, এক পশলে বৃষ্টি নামতেছে, আবার এরকম কড়া রোদ উঠে যাচ্ছে। আমার প্রেফারেন্স হচ্ছে এরকম কড়া রোদও না থাকুক এবং ঝুম বৃষ্টিও যেন না থাকে। একটা কমফোর্টেবল ওয়েদার থাকলে আসলে এনজয় করব। সো শালদহ রিসোর্টে এটা আমাদের থার্ড টাইম। আমি প্রথম আসছিলাম প্রায় কত 23-এ, হ্যাঁ 2023-এ অ্যারাউন্ড অক্টোবর নভেম্বরের দিকে আসছিলাম, অথবা সেপ্টেম্বর। Take the next left. এরপরে আসলাম গত বছর সেম নভেম্বর ডিসেম্বর এরকম টাইমে, শীতের সময় না, সেপ্টেম্বর অক্টোবরই হবে। টুডে ইজ দ্য থার্ড টাইম আমি আসছি। সো বছরে একবার করে আসা হচ্ছে, আলহামদুলিল্লাহ। রিসোর্টটা ভাল লাগে, ওদের সার্ভিস ভাল লাগে, অনেক ন্যাচারাল এলিমেন্টস আছে ভিতরে। যে একটা লেকের মতো আছে, দ্যাট ইজ কোয়াইট বিগ, ওখানে বোটিং করা যায়। এবং কটেজের অপশনও অনেক ধরনের আছে, লাইক ওদের আপনার কাঠের কটেজও আছে, আবার 2টা বেডরুম সহ কমন রুম এরকম কটেজও আছে, আবার সিঙ্গেল রুম বাট বেশ বড়, উপরের তলায় একটা নিচের তলায় একটা, যেটা প্রবলি ওদের সবচেয়ে এক্সপেন্সিভ রুমগুলোর মধ্যে হবে। সো ওটা তো আমরা থেকেছি। সো আমরা চলে আসছি মোটামুটি কাছাকাছি। খুব সুন্দর গ্রামের রাস্তা, দেখেন একদম পুরো মানে চোখ জুড়ে যাচ্ছে, এত সুন্দর রাস্তা। We are almost there. রাইসার কয় মিটার? এই আর 1 মিনিট দেখাচ্ছে। ওকে, যে কোনো সময় এটাই বোধহয় বাউন্ডারি, এটা ইয়াস, এটাই রিসোর্টের বাউন্ডারি। In 400 meters, turn right. বেশ কড়া রোদ। আমার একটু ক্রিকেট খেলার অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসছিলাম, বাট যেই রোদ দেখতেছি, আই ডোন্ট নো পসিবল হবে কিনা। সো Take the next চলে right, আসছি আমরা। then slide left. এই হচ্ছে রিসোর্টের গেট, যদি দেখেন এই যে আমরা এন্টার করতেছি। ভিউয়ার্স, Take the next রিসোর্টের left, রিভিউটা then make a নেক্সট U-turn. ভিডিওতে থাকছে, দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।